যুদ্ধ যুদ্ধ খেলার আমাদের আজকে পার্ট 3 মানে তৃতীয় পর্ব, অর্থাৎ এই যে ইরান আর ইয়ার যুদ্ধ চলতেছে, যুক্তরাষ্ট্রের পার্ট 3 যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলতেছে। যুদ্ধের সময়কার অবস্থা যদি আমরা বর্ণনা করতে চাই লিখায় অথবা স্পিকিংয়ে, তাহলে আমাদের ওই রিলেটেড ভোকাবুলারিগুলো জানা লাগবে। ওই ভোকাবুলারি আজকে হচ্ছে এটা তৃতীয় পর্ব। যুদ্ধের সময় চারিদিকে কি হয়? একটা অস্থিরতা চলে, একটা অস্থির অবস্থা চলে। এই অস্থিরতাকে বলা হয় ইনস্টেবিলিটি, মানে স্টেবল না। ইনস্টেবিলিটি মানে হচ্ছে অস্থিরতা। অস্থিরতা। এই যুদ্ধের সময়টায় মানবিক বিভিন্ন সংকট হয়। মানবিক সংকট কি হয়? মানবিক মানে হচ্ছে মানুষের বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার হরণ হয়। এই যে মানবিক আবেদন করি আমরা অনেক সময়, মানবিক আবেদনের দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে, এই মানবিকটার মানে হচ্ছে হিউম্যানিটারিয়ান। হিউম্যানিটারিয়ান মানে মানবিক। অনেক সময় এটাকে বলা হয় মানবিক সহায়তা। এই সহায়তাকে বলা হয় এইড। সহায়তা, মানবিক সহায়তা, একসাথে আমরা বলতে পারি হিউম্যানিটারিয়ান এইড। ওকে। এই যুদ্ধের ফলে প্রচুর মানুষ বাস্তুচ্যুত হয়, যেটাকে আমরা আগের পর্বে শিখছিলাম ডিসপ্লেসমেন্ট। এই বাস্তুচ্যুত ব্যক্তিদেরকে বলা হয় রিফিউজি। রিফিউজি মানে হচ্ছে, রিফিউজি মানে আমরা কি বলতে পারি? শরণার্থী। শরণার্থী। ওকে। তারা কি করে? শরণার্থী কখন হয়? তারা তাদের নিজ দেশের বর্ডার পারুয়া, মানে সীমান্ত এলাকা পারুয়া, বর্ডার, সীমান্ত বা সীমানা পারুয়া তারা যখন অন্য দেশে যায় যুদ্ধের কারণে ডিসপ্লেসমেন্ট হইয়া, বাস্তুচ্যুত হইয়া, তখন তাদেরকে রিফিউজি বলা হয়। সীমানা। ওকে। প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার মানে হচ্ছে পরোক্ষ যুদ্ধ। পরোক্ষ যুদ্ধ মানে হচ্ছে দুই দেশ যুদ্ধ করতে, যেমন পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ চলছে বা এখনও চলতেছে অল্প স্বল্প যখন ভিডিওটা আমি বানাচ্ছি। সো এই যুদ্ধে পরোক্ষ প্রক্সি ওয়ার হিসেবে আমেরিকা আছে। আমেরিকার একটা ইন্ধন আছে, পাকিস্তানকে সাহায্য করতেছে আমেরিকা। তাহলে এই প্রক্সি ওয়ার মানে হচ্ছে পরোক্ষ যুদ্ধ, মানে হচ্ছে নিজে সরাসরি যুদ্ধে করে না, অংশগ্রহণ করে না, কিন্তু সে কোনো না কোনোভাবে পেছন থেকে কলকাঠি নাড়তেছে। এটাকে বলে আমরা প্রক্সি ওয়ার, পরোক্ষ যুদ্ধ। এই প্রক্সি শব্দটা আমাদের কাছে অনেক বেশি পরিচিত, যারা ভার্সিটিতে পড়ে একজনের প্রেজেন্ট আরেকজনে দিয়ে দেয়, তাই না? আচ্ছা, তারপরে আসেন জিও পলিটিক্স, ভূ রাজনীতি। প্রত্যেকটা ভূখণ্ডের আলাদা আলাদা রাজনীতি থাকে। মধ্যপ্রাচ্যের রাজনীতি একই রকম। তাহলে ওইটা হচ্ছে ওই ভৌগোলিক অবস্থার ভিতরে যে দেশগুলো আছে এগুলার রাজনীতি তেল কেন্দ্রিক, গ্যাস কেন্দ্রিক রাজনীতি চলে। আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে আবার আরেকটা ধরনের রাজনীতি, ধর্মকেন্দ্রিক অনেকটা বেশি রাজনীতি চলে। সো এরকম বিভিন্ন জায়গায় এটাকে বলা হয় ভূ রাজনীতি, সেটাকে বলা হয় জিও পলিটিক্স। জিও মানে জিওগ্রাফি থেকে আসছে, ভূ রাজনীতি। আমি এত সুন্দর করে লিখলাম না, অনেকে আবার বলতে পারে যে ভাই আপনার হাতের লেখার অবস্থা এমন কেন। ওকে। যুদ্ধ যুদ্ধ খেলার আমাদের আরও কি ভোকাবুলারি আছে একটু দেখি। তৃতীয় পর্বে আমাদের 4টা পর্ব হবে। আগে 2টা পর্ব অলরেডি আমরা আপলোড করেছি, যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে ফেলবেন। আচ্ছা, স্ট্র্যাটেজিক। স্ট্র্যাটেজিক মানে কৌশলগত। যুদ্ধের সময় কৌশল একটা বড় জিনিস, তাহলে কৌশলগত। কৌশলগত আমরা বলি যে এই অবস্থায় ইরানের উচিত একটা স্ট্র্যাটেজিক মুভ নেওয়া, স্ট্র্যাটেজিক পদক্ষেপ নেওয়া, ঠিক আছে? কৌশলগত। হস্টালিটি। হস্টালিটি মানে বৈরিতা। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বা ইসরায়েলের মধ্যে এখন একটা বৈরী সম্পর্ক চলতেছে, যেটাকে আমরা বৈরিতা বলি। এই বৈরিতা মানে প্রতিকূল অবস্থা, শত্রু শত্রু ভাব, বৈরিতা। সম্ভবত বৈরিতা, এরকম বৈরিতা, হস্টালিটি। আচ্ছা, এখন কিছুদিন আগে আপনার বলছিল, কি বলে, যুক্তরাষ্ট্র বলছে যে তোমরা যদি আগামী 4 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দাও তাহলে আমরা হামলা চালাবো হরমুজ প্রণালীতে, বা এরকম কিছু একটা। তাহলে এটা একটা আলটিমেটাম দিছে। আলটিমেটাম মানে সতর্ক বার্তা, চূড়ান্ত সতর্ক বার্তা। চূড়ান্ত বার্তা আসলে আলটিমেটাম মানে সতর্ক বার্তা বলবো না আমরা, চূড়ান্ত বার্তা, আলটিমেটাম। 3 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় অনেক সময়। এই যে হরমুজ প্রণালী, বারবার বলতেছি, যেটা দিয়ে তেল আসে, প্রণালী মানে হচ্ছে 2টা সাগর বা মহাসাগরকে
যুক্ত করার জন্য, ধরেন ফর এক্সাম্পল এইখানে আরেকটা সাগর আছে, এই সাগর আর এই সাগর আসতে হইলে অনেক ঘুরাইভাবে আসতে হয়। আপনি যদি ইরানের বা ওই অঞ্চলে মানচিত্র দেখেন, এভাবে ঘুরে আসতে হয়। এটা না করে এইখানে যদি একটা খাল খনন করা যায় বা সরু খনন করা যায় তাহলে তো ভালো হয়। এই জিনিসটাই করছে হচ্ছে হরমুজ প্রণালী। প্রণালী হচ্ছে সরু জায়গা, যেটা প্রায় এমনি একেবারে ন্যারো অংশটা হচ্ছে 33 মিটার, তো আর এরকম সোজা না, আমি জাস্ট লিখলাম আর কি, 33 কিলোমিটারের মতন এটার প্রশস্তটা। তাহলে এই দুইটা সাগর বা মহাসাগরকে যুক্ত করছে এই প্রণালী। প্রণালী মানে হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ, মানে হরমুজ প্রণালী। খেয়াল করেন এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী ধরেন এইভাবে আছে ফর এক্সাম্পল। আচ্ছা না, আমি একটু সুন্দর করে দিই, ধরেন এইটা এইটা ফর এক্সাম্পল এইভাবে আঁকলাম। এই জায়গাটি কি একটা মোটা অংশ, এখানে একটা চক পয়েন্ট আছে, খুবই ছোট সরু অংশ, মানে এই জায়গাটাই 33 কিলোমিটার আর কি, বাকিটা আরও বড়, আরও প্রশস্ত। তো ইরানের এই জায়গায় বর্ডার আছে, এই জায়গায় বর্ডার আছে, এইখান থেকে ইরান কি করতে পারে, এই চক পয়েন্টটা বন্ধ করে দিলেই এখানে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। বা চক পয়েন্টে যদি নজরদারি বাড়ায় তাহলে এই সাগর থেকে জাহাজগুলো আর আসবে না। এই চক পয়েন্ট মানে হচ্ছে সরু পথ, আমরা বলতে পারি সরু পথ। ওয়াটারওয়ে মানে জলপথ, ওয়াটারওয়ে জলপথ। এই যে আসা যাওয়া করার জন্য এটাতে একটা জাহাজ চলাচলের পথ বলা হয়, এটাকে আমরা শিপিং লেন বলতে পারি। লেন মানে কি, রাস্তা বা পথ। ওই যে 4 লেনের রাস্তা হয়েছে, তাহলে জাহাজ চলাচলের পথ, তাহলে আমরা যদি দেখি, আমরা যুদ্ধের সময় কৌশলগত পদক্ষেপ নিতে হয়। এই কৌশলগত মানে হচ্ছে স্ট্র্যাটেজিক। যুদ্ধের সময় ইরান আর এখন যুক্তরাষ্ট্রে এক ধরনের বৈরিতা চলতেছে, মানে বৈরী সম্পর্ক চলতেছে। এই বৈরিতা মানে হস্টালিটি। এবং ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলটিমেটাম দিছে, মানে চূড়ান্ত বার্তা, এটা না করলে আমি হামলা চালাবো, এরকম। আর এই হরমুজ প্রণালী কি করছে, ইরান বন্ধ করে দিয়েছে। তাহলে প্রণালী মানে হচ্ছে স্ট্রেইট। এই হরমুজের একটা সরু পথ আছে, এটাকে বলা হয় চক পয়েন্ট। তারপরে হচ্ছে এই যে প্রণালীটা, এটা একটা জলপথ না, এটাকে ওয়াটারওয়ে বলতে পারি আমরা। এবং এইটা দিয়ে শিপ চলাচল করে, তাহলে শিপ চলাচলের পথকে আমরা শিপিং লেন বলতে পারি। ঠিক আছে, শিপ তো আর পুরা দিয়ে চলে না, সাইডগুলো দিয়ে তো চলবে না, সাইডগুলো শিপ জায়গা হবে না, হ্যাঁ, মাটিতে আটকাই যাবে। আমাদের এখানে আরও আছে কিছু শব্দ। এই যে যুদ্ধটা চলতেছে, যুদ্ধটা কেন চলতেছে, উপসাগরীয় অঞ্চলে চলতেছে, তাই না? উপসাগরীয় অঞ্চল কাতার, কুয়েত, হ্যাঁ, ওই যে পাশে একটা আরব উপসাগর, আরও কী কী উপসাগর আছে। তো এই যে কাতার, কুয়েত আছে, ইরান সহ আছে, এই উপসাগরকে বলা হয় গালফ। আমরা মাঝখান থেকে আসলাম, গালফ মানে হচ্ছে উপসাগর। জ্বালানি নিয়ে যত সমস্যা, এই জ্বালানি মানে দুইটা হইতে পারে, এনার্জি মানে জ্বালানি, তাহলে এনার্জি সাপ্লাই মানে জ্বালানি সরবরাহ। ওকে। প্রাকৃতিক গ্যাস যেটা কাতার থেকে আসে, খনি থেকে আনে, বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রে কাতারের থেকে গ্যাস আমদানি করে, তাহলে ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস। ক্রুড মানে অপরিশোধিত তেল। মাইন থেকে মানে তেলের খনি থেকে যখন তেলটা উৎপাদন করতে আনা হয়, উত্তোলন করা হয়, তেলটা অপরিশোধিত থাকে, মানে তেলটাকে আবার রিফাইন করা লাগে, পরিশোধন করা লাগে। এই অপরিশোধিত তেলটা কে বলা হয় ক্রুড অয়েল, মানে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেলকে বলা হয় ক্রুড অয়েল। ওকে। বেশিরভাগ দেশ কি করে, ওই মাইন থেকে বা ইরান থেকে বা অন্যান্য দেশ থেকে অপরিশোধিত তেল কিনে নিজেরা পরিশোধন করে আবার আরেক দেশের কাছে বিক্রি করে। ফিউল মানে হচ্ছে জ্বালানি, হ্যাঁ, আমরা জীবাশ্ম জ্বালানি বলি। এই যে খনি থেকে তেল উৎপাদন হয়, গ্যাস উৎপাদন হয়, এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। ফজিল ফিউল মানে জীবাশ্ম জ্বালানি, মানে হচ্ছে হাজার বছর ধরে বা হাজার না হইলেও শত বছর ধরে মাটির নিচে বিভিন্ন মরা মানুষ কিংবা পশু পাখি গাছপালা পড়ে
ধীরে 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 এরা এখানে গ্যাস এবং তেলের উৎপাদন হয়েছে, সেখান থেকে তৈরি হয়েছে কি তৈরি হয়েছে, আমাদের খনির উৎপত্তি হয়েছে। এই খনি থেকে হচ্ছে তেল উৎপত্তি, এই খনি থেকে যেই তেল গ্যাস আসতেছে এইটা হচ্ছে, এই জ্বালানিটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি, ফসিল ফিউল মানে জীবাশ্ম ফিউল মানে জ্বালানি। মেরিটাইম মানে সমুদ্র সংক্রান্ত অথবা সমুদ্র তীরবর্তীটাকে মেরিটাইম বলা হয়। সমুদ্র সংক্রান্ত, সমুদ্র সংক্রান্ত অথবা সমুদ্র তীরবর্তী এটাকে মেরিটাইম বলা হয়। মেরিটাইম, মেরিটাইম এরিয়া এরকম বলতে পারেন। টেরিটোরিয়াল ওয়াটার্স, টেরিটোরিয়াল মানে আঞ্চলিক, টেরিটোরিয়াল ওয়াটার আঞ্চলিক পানি, বা হচ্ছে আঞ্চলিক জলসীমা বলতে পারেন। ওয়াটার্স মানে আঞ্চলিক জলসীমা। এটা মানে কি, বাংলাদেশের যে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর পুরাটা বাংলাদেশের না, বাংলাদেশের কাছাকাছি একটা নির্দিষ্ট সীমা আছে, যেমন 354 নেটিক্যাল মাইল না 50 নেটিক্যাল মাইল ধরা হয়, অতটুকু পর্যন্ত বাংলাদেশের আঞ্চলিক জলরাশি, আঞ্চলিক জলসীমা। এরপরে সবাই ব্যবহার করতে পারবে ওইটা, এর ভিতরে ব্যবহারের অধিকার হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ চাইলে কোনো দেশের জাহাজ আসতে দিতেও পারে, নাও দিতে পারে। ওই আঞ্চলিক জলরাশিকে বলা হয় আমাদের টেরিটোরিয়াল ওয়াটার্স, আঞ্চলিক। আঞ্চলিক জলরাশি আমরা এখানে, তাহলে মেরিটাইম মানে কি হলো, সমুদ্র সংক্রান্ত বা সমুদ্র তীরবর্তী। টেরিটোরিয়াল ওয়াটার্স মানে আঞ্চলিক জলরাশি। গাফ মানে হচ্ছে উপসাগর। ফিউল মানে জ্বালানি। ক্রুড ওয়েল অপরিশোধিত তেল, এবং আমরা যেই প্রাকৃতিক গ্যাস বলি এটা ন্যাচারাল গ্যাস বলা হয়। এবং জ্বালানি সরবরাহ বাধাপ্রাপ্ত হয়েছে না, বলে না বাংলাদেশ ইরান যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাধাপ্রাপ্ত হয়েছে, এটাকে আমরা বলি এনার্জি সাপ্লাই। ওকে, সো আমাদের যুদ্ধ খেলার ভোকাবুলারি যেগুলো আমাদের রাইটিং স্পিকিং আমরা কাজে লাগাইতে পারি এই যুদ্ধ সংক্রান্ত ঘটনাকে ব্যাখ্যা করার জন্য, এটা আজকে তৃতীয় পর্ব শেষ হলো। সো সি ইউ সুন, ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ।